আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম অ্যান্ড কো সলিসিটরস এর প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম অনুষ্ঠিত হয় রোববার দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত। আমি লাইভ প্রোগ্রাম করি এবং তারপর নেক্সট ডে কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রামটা আবার পুনঃপ্রচার করা হবে এনটিভিতে, অর্থাৎ রিপিট দেখানো হবে। সুতরাং আজ দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত এবং কাল সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল ল এর উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। দীর্ঘ অনেক বছর ধরে আমি শুধু ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করে আসছি, প্রায় 25 বছর ধরে। এই জন্য আমি এই প্রোগ্রামের মধ্যে আমি শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ আপনার মামলার বিষয়াদি টেলিভিশনের মধ্যে বললে আপনার কেসের গোপনীয়তাটা ফাঁস হয়ে যাবে, যার জন্য আমি খুবই কেয়ারফুল। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিমিনাল ল প্র্যাকটিস যারা করে তাদের জন্য, যে আপনার কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করতে হবে। কারণ আমাদের অপোজিশন হচ্ছে পুলিশ এবং আমরা হলাম আপনার পক্ষে, আমরা ডিফেন্ড করি পুলিশের এগেইনস্টে। সুতরাং এই কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করা খুবই দরকার, যার জন্য এটার দিকে আমাকে সবসময় নজর রাখতে হয়। শুধু 25 বছর ধরে আমি আজম অ্যান্ড কো সলিসিটরস ফার্ম প্রতিষ্ঠিত করেছি এবং প্র্যাকটিস করে আসছি আজম অ্যান্ড কো সলিসিটরস এর নামে। ওর পরেও আগে আরো প্রায় 5 বছর ধরে আমি ক্রিমিনাল ল এর উপরে প্র্যাকটিস করেছি আমার ফার্ম সেট আপ করার আগেও। সুতরাং প্রায় 30 বছর ধরে এই রুল কানুন গুলো আমাকে মেনে চলতে হচ্ছে। সুতরাং আমি সবসময় বলি, আমি আপনাদের জন্য অপেক্ষা করি প্রোগ্রাম শেষ হওয়ার পরে, এবং আমি আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত আমি থাকি। আপনারা আমার অফিসের নাম্বারে, যে আজম অ্যান্ড কো সলিসিটরস এর টেলিফোন নাম্বারে যদি ফোন করেন, যে নাম্বারটা আমাদের ওয়েবসাইটে গেলে কন্ট্যাক্ট আস পেজের মধ্যে গেলে আমার নাম্বারটা আপনারা দেখতে পাবেন। ওই নাম্বারে 020770900707 ওই নাম্বারে ফোন করলে আমার ইমার্জেন্সি লাইনের সাথে আমি কানেক্টেড থাকি। আপনাদের প্রশ্নাদির উত্তর দিতে আমি রেডি থাকবো তখন। সুতরাং এই লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্ন করবেন না। যা প্রশ্ন থাকে প্রোগ্রাম শেষ হওয়ার পরে 2টার পরে আমি প্রায় ঘন্টাখানেক পর্যন্ত অ্যাভেলেবল থাকবো, তখন ফোন করবেন। আমি সেই দীর্ঘ এই 30 বছর ধরে ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট, কোর্ট অফ অ্যাপিলে ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমার সে অনেক বড় বড় কেসগুলো এই দেশের নিউজ মিডিয়াতে বিভিন্ন পত্র পত্রিকায় পাবলিশ হয়েছে, ইভেন বিবিসিতে পাবলিশ হয়েছে, যেগুলো আপনার খুবই সিরিয়াস নেচার, বড় ধরনের কেস ছিল। যার জন্য আমি এই প্রোগ্রামের মধ্যে শুধু ক্রিমিনাল ল বিষয়ে আলোচনা করি। আজকের বিষয়ের মধ্যে থাকবে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার। পুলিশ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রোজেন করতে পারবে, ফ্রিজ করে দিতে পারবে। আপনাকে না জানিয়ে, আপনাকে জানাইতে হবে না, আপনি বুঝতে পারবেন না যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজিং করেছে পুলিশ। আপনি কোনো পয়সা করে উঠাইতে পারছেন না, জমা দিতে পারছেন না। এবং এই যে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার নতুন আইন আসছে, এইগুলোর উপরে আমি আপনাদেরকে আজকে আলোচনা করব। কখন তারা আপনার ব্যাংক অ্যাকাউন্টকে ফ্রিজ করতে পারে। I am going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits, and demerits.
If you are facing a criminal investigation or concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সেটা ঘর থেকে হোক, রাস্তা থেকে হোক, আপনার কাজের জায়গা থেকে হোক, যেখান থেকে হোক না কেন, সহসা দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে আপনার বিস্তারিত সবগুলো ডিসকাস করে প্রোজ এন্ড কনস গুলো এভালুয়েট করে পজিটিভ সাইড কি কি আছে, নেগেটিভ সাইড কি কি আছে, এগুলো সবগুলো মূল্যায়ন করে ডিসকাস করে তারপর আপনি পুলিশের ইন্টারভিউ ফেস করবেন। এটা বললে হবে না যে আজম সাহেব আমাকে তো একজন ডিউটি লয়ার দিয়েছে পুলিশ, সে তো আমার সাথে মিটিং এ করে নাই। একটা রেপ কেসের জন্য চার্জ করেছে, আমাকে 5-10 মিনিট সময় দিয়েছে, প্রায় সময় এই অভিযোগটা আমার কাছে আসে। মনে রাখবেন এটা আপনার কেস, আপনাকেই এগুলা সবগুলো কন্ট্রোলে নিয়ে আসতে হবে, আপনাকেই বুঝতে হবে লিগ্যাল এইডের মাধ্যমে আপনি কি পাইছেন না পাইছেন। সেটা নিয়ে আপনি বিভিন্ন অজুহাত যদি বের করেন সেগুলো কোর্ট শুনবে না, কারণ সময় থাকতেই আপনাকে এগুলো ফেস করতে হবে, মিটিং করতে হবে। আপনি বলবেন আমাকে রেপ এলিগেশন করেছে, আমি মিনিমাম 1 ঘন্টা 1.5 ঘন্টা ইভেন 2 ঘন্টা আমার সময় লাগবে সবগুলো ডিসকাস করতে। সবগুলো ডিসকাস করার পরে তারপর আপনি পুলিশ স্টেশনের ইন্টারভিউতে যাবেন। টেপ রেকর্ডেড ইন্টারভিউ হবে, যেটা আপনার ট্রায়ালের সময় প্লে করা হবে ওই রেকর্ডিংটা। এটা যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আমি বলি আপনার ইন্টারভিউর পরেই সাথে সাথে আপনি যোগাযোগ করবেন। আমার নাম্বার আপনি ওয়েবসাইটে গেলেই পাবেন এবং যোগাযোগ করে একটা মিটিং করার চেষ্টা করবেন। মিটিং করে ইন্টারভিউর মধ্যে কি বলছেন না বলছেন, কি প্রশ্ন করেছে, কি উত্তর দিয়েছেন, ওই স্টেজটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তখন আপনাকে সবগুলো ওই স্টেজের মধ্যে যা হয়েছে এই সময়েও আপনার একটা মিটিং খুবই দরকারি, ভেরি ইম্পর্টেন্ট ইন্টারভিউর পরেই। কারণ এই স্টেজের মধ্যে আপনি যা যা বলছেন পুলিশের কাছে ওগুলা সবগুলো আমরা শুনবো আপনার কাছ থেকে, এবং শোনার পরে আপনার ইন্টারভিউটা কতটুকু স্ট্রং আছে। কারণ অনেক সময় তো পুলিশে ইন্টারভিউ করলেই তো মানুষ খুব হিমশিম খাওয়া যায়, খুবই প্যারেশানিতে থাকে, খুবই স্ট্রেসফুল সিচুয়েশনের মধ্যে থাকে। যখনই আপনি এই মিটিংটা করবেন, যখনই আমরা ডিটেলস ডিসকাস করব আপনার ইন্টারভিউর বিভিন্ন প্রশ্নাদির কি উত্তর দিয়েছেন সেগুলোর উপরে, তখন আপনার একটা বুঝতে অসুবিধা হবে না যে আপনার ইন্টারভিউটা কিরকম হয়েছে। এবং পুলিশ যখন আপনার কেসটা খুব তাড়াতাড়ি যখন কোর্টে নিয়ে যাবে তখন আপনি কি এক্সপেক্ট করতে পারেন, এগুলো সব ওই মিটিং এর মধ্যে আমরা ডিসকাস করি। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলবো যাতে সবাই বুঝতে সুবিধা হয়। আজকের টপিকের মধ্যে আছে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার। পুলিশ আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে, আপনি ব্যাংক থেকে পয়সা উঠাইতে পারবেন না। why we can expect more of them, কেন আমরা এই অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডারটা বেশি বেশি দেখব? এটা হলো কি, এতে আপনার অনেক পুলিশের আপনার দায় দায়িত্ব আছে। তারা চায় না আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটির পয়সা আপনি উপভোগ করেন, আপনি এনজয় করেন, আপনি ইনভেস্ট করেন, যেই পয়সা আপনার ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থেকে আসছে। যার জন্য ব্যাংকের অ্যাকাউন্টটা ফ্রোজেন করা হবে, আপনি যেন ওই পয়সাগুলো উঠাইতে না পারেন। এবং এই জিনিসগুলো আপনারা সব সময়ই দেখবেন, অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার এন্ড অ্যাকাউন্ট ফর ফিউচার অর্ডার। এটা আসছে আপনার ইউকে তে আসছে জানুয়ারি 2018 সাল থেকে।
যে আপনার অ্যাকাউন্টটা ফ্রোজেন করা হবে, অ্যাকাউন্টটা ফ্রিজিং করার পরে ওখানে যে পয়সা কড়ি আছে, কন্টেন্ট যেটা আছে, সেটাকে ফরফিট করবে, জব্দ করবে। এটা আপনার ইউকেতে এই আইনটা আসছে জানুয়ারি 2018 সাল থেকে। The National Crime Agency announced that it had used account freezing orders for the first time to seize more than 400,000 pounds from the UK bank accounts. তারা বলছে কি আমরা অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার ইউজ করেছি, এই অর্ডারটা কোর্ট থেকে নিয়েছি এবং আমরা 400,000-এরও বেশি পয়সা আমরা ফ্রিজ করেছি, জব্দ করেছি। এই কথাটা ন্যাশনাল ক্রাইম এজেন্সি বলছে। যখন মানে এটা অর্ডারটা যখন আইনটা যখন ইন্ট্রোডিউস করা হয়েছিল, যে ইউকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা 400,000 পাউন্ডের আমরা ওই শুরুর দিকে এটা, এরপরে তো আরো অনেক হয়েছে। জাস্ট 3 weeks later, ঠিক 3 সপ্তাহ পরে, the National Economic Crime Center used account freezing orders to apply to freeze 95 student accounts suspected of being used to launder money. এবং তারপরে 3 সপ্তাহ পরে ন্যাশনাল ক্রাইম এজেন্সি 400,000 পাউন্ডের জব্দ ফ্রিজ করার পরে ওর 3 সপ্তাহ পরে ন্যাশনাল ইকোনমিক ক্রাইম সেন্টার যেটা আছে ইউকেতে, তারা অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডার ইউজ করেছে 95 স্টুডেন্টদের অ্যাকাউন্ট তারা সাসপেক্ট করছিল মানি লন্ডারিং এর জন্য ইউজ হচ্ছে, ওখানে ইল্লিগাল পয়সার আদান প্রদান হচ্ছে। যেখানে তারা সাসপেক্ট করেছে 95 জন স্টুডেন্টদের অ্যাকাউন্ট, ওগুলো সব তারা জব্দ করেছে। আপনারা হয়তো জানেন না কি হচ্ছে না হচ্ছে, বিশাল কিছু হয়ে যাচ্ছে। এগুলো বড় ধরনের আইন এবং এগুলো রিসেন্টলি আসছে। আপনার লক্ষ কোটি পাউন্ড আপনার ইল্লিগাল মানি যাদের আছে সেগুলো পুলিশ ফ্রিজ করেছে। সুতরাং এই আইনের মাধ্যমে অনেক ফায়দা আছে। 1 নাম্বার হচ্ছে ইল্লিগাল মানি কেউ উপভোগ করতে পারবে না, এনজয় করতে পারবে না। 2 নাম্বার মানি হইল কি পয়সা সবগুলো তখন পুলিশের কন্ট্রোলে চলে যাবে, যেহেতু এগুলোর কোনো লিগ্যাল আপনার বেসিস নাই, কোত্থেকে পয়সাটা আসছে, কিভাবে উপার্জন হয়েছে, এগুলো মানুষে প্রমাণ করতে পারে না। কারণ এগুলো প্রমাণ করতে হলে তাকে যে ব্যাংক অ্যাকাউন্টের যে ট্রেইল, যে ডকুমেন্টস এবং আর পয়সা কোত্থেকে আসছে, কিভাবে খরচ হয়েছে, উৎস কোথায় আছে, সবগুলো ডিটেইলস প্রুফ করতে গেলে এটা অনেক অনেক মানে কাজের দরকার। অনেকে এইগুলো মানে পয়সা পে করতে পারে না। অনেক সময় সলিসিটাররাও আপনার এই পয়সা কোত্থেকে আসছে এগুলো ফুললি স্যাটিসফাই না হলে তারা ঠিক মতো প্রেজেন্টেশন আপনার কোর্টের কাছে বা পুলিশের কাছেও করতে পারবে না এই পয়সা ফেরত নেওয়ার জন্য। সুতরাং আপনার অ্যাক্টিভ ইনভলভমেন্ট, পয়সাটা কোত্থেকে আসছে, পয়সার উৎস কি, লিগ্যাল সোর্স কি, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। তারপরে একের পর এক হয়ে যাচ্ছে। The Serious Fraud Office used an account freezing order to secure the forfeiture of more than 1.5 million from the bank account of the individual convicted of fraud. এরপরে অনেকগুলো হয়েছে, একের পর এক কয়েকটা উদাহরণ, 2টা উদাহরণ দিয়েছে। আরেকটা হলো কি সিরিয়াস ফ্রড অফিস ইউকে এর মধ্যে যেটা আছে, তারা 1.5 মিলিয়ন পাউন্ড আপনার ব্যাংকের অ্যাকাউন্টে থেকে ফরফিট করেছে।
তারা এটা ব্যাংকের use the freezing order to secure the forfeiture of more than 1.5 million from the bank account of an individual convicted of fraud. একজন ব্যক্তি যাকে ফ্রডের জন্য কনভিকশন করা হয়েছে এবং তার ফ্রডের জন্য কনভিকশন হওয়ার পরে তার অ্যাকাউন্টের থেকে 1.5 মিলিয়ন পাউন্ড আপনার ফরফিট করেছে, জব্দ করেছে। প্রায় সময়ই দেখা যায় যখনই আমি মানি লন্ডারিং এর কেসগুলো করি, ফ্রডের জন্য কেসগুলো করি, প্রায় সময় এটা একেবারে অবভিয়াস হয়ে যায় আপনার কনভিকশন হওয়ার পরে আরেকটা কোর্ট কেস হয় সেপারেট, সেটাকে বলে কনফিসকেশন হিয়ারিং। তার মানে ওই হিয়ারিংটা হলো আপনার কনভিকশনের পরে ফ্রড বা মানি লন্ডারিং এর জন্য, যে এখন আপনার কনফিসকেশন হিয়ারিং হবে আপনার সসম্পদ দেশে বিদেশে যত জায়গায় হোক, অফশোর যখানে হোক না কেন, সমস্ত সম্পদের বর্ণনা আপনাকে দিতে হবে এবং আপনি যদি কোনো ইনফরমেশন উইথহেল্ড করেন দ্যাট উইল বি অ্যানাদার অফেন্স। এবং সমস্ত বর্ণনা দেওয়ার পরে তারা আপনার দেখবে ওইগুলো সেল করে, ওগুলোকে জব্দ করে কত পয়সা তারা রিয়েলাইজ করতে পারে। কারণ তারা মনে করে কি আপনি ফ্রডের জন্য কনভিক্টেড হয়েছেন, আপনার সম্পদ যা আছে সেগুলো ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস, মানি লন্ডারিং থেকে বা ডিফারেন্ট টাইপস অফ ক্রাইম থেকে এগুলো আসছে। এখন এই কনফিসকেশন হিয়ারিং এর মধ্যে আপনাকে, এটা হলো একটা ড্রাকোনিয়ান, একেবারে ড্রাকোনিয়ান মানে এটা একটা বিশাল খুব কমপ্লেক্স কেস। এখানে প্রত্যেকটা পয়সার আপনাকে হিসাব দিতে হবে, কিভাবে পয়সাটা আসছে, কিভাবে উপার্জন করেছেন, কিভাবে খরচ করেছেন, কিভাবে পয়সাটা সেভ করেছেন ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। এবং এই কনফিসকেশন হিয়ারিং এর মধ্যে আপনি যদি প্রুফ করতে না পারেন তাহলে তারা ধরে নিবে আপনার সম্পদগুলো, যেহেতু আপনি ফ্রড মানি লন্ডারিং এর জন্য কনভিক্টেড হয়েছেন, ওই ক্রাইম থেকে এই সম্পদের উপার্জন হয়েছে, তারা এগুলো সবগুলো সেল করে আপনার কাছ থেকে সব নিয়ে নিবে। It would be a surprise if we don't see more use of account freezing orders in the very near future. আমরা খুবই বিস্মিত হব এটা যদি আরো বেশি বেশি করে ইউজ করা না হয়, কিন্তু হচ্ছে। জানুয়ারি 2018 সাল থেকে এই আইন প্রয়োগ করার পর থেকে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডারটা ইউজ হচ্ছে কোয়াইট ফ্রিকুয়েন্টলি। সুতরাং আরো বেশি বেশি করে আমরা এটা দেখব যে অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডারটা পুলিশ, সিরিয়াস ফ্রড অফিস, ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং ন্যাশনাল ইকোনমিক ক্রাইম সেন্টার, সিরিয়াস ফ্রড অফিস যা যা আছে, ক্রিমিনাল কোর্টের সিটি অফ লন্ডন পুলিশ, তারা এই অ্যাকাউন্ট ফ্রিজিং অর্ডারটা বের করবে। কারণ হলো কি, দেয়ার অ্যাপিল টু ল এনফোর্সমেন্ট এজেন্সিস ইজ ক্লিয়ার। কারণ তার ইম্পর্টেন্সটা ল এনফোর্সমেন্ট এজেন্সির কাছে খুবই ক্লিয়ার একেবারে। তার মানে হচ্ছে কি, they give the authorities the chance to target wealth linked to suspected criminality. তারা অথরিটিকে, পুলিশকে, ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে এবং ক্রিমিনাল আপনার সিরিয়াস ফ্রড অফিসকে একটা সুযোগ দেয় টার্গেট করার জন্য, যে পয়সাগুলো ক্রিমিনালিটি থেকে আসছে, যে পয়সাগুলো একটা সন্দেহজনক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থেকে আসছে, ওই পয়সাগুলোকে টার্গেট করা। দ্যাট ইজ হেল্ড ইন ব্যাংক অ্যান্ড বিল্ডিং সোসাইটি অ্যাকাউন্ট, যে পয়সাগুলো ব্যাংক এবং বিল্ডিং সোসাইটি অ্যাকাউন্টের মধ্যে রাখা হয়েছে। তারা মনে করে কি এই পয়সার উৎস হলো, সাসপেক্ট করে যে এটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থেকে পয়সা আসছে, যেহেতু আপনি ফ্রড এবং মানি লন্ডারিং এই ধরনের মানে ক্রাইমের জন্য কনভিক্টেড হয়েছে।
When the Proceeds of Crime Act 2002, এটা হলো একটা বিশাল আকৃতির বিশাল একটা আইন। Proceeds of Crime Act যখন আসছিল এই দেশের মধ্যে আইন হয়ে আসছিল 2002 অ্যাক্ট, এটা হলো আপনার প্রথম এই যে Proceeds of Crime Act, এই সমস্ত অপরাধের জন্য এই আইনটা আসছিল। The part that received the most fanfare, যেটা ওই আইনের যে অংশটুকু বেশি পাবলিসিটি পেয়েছিল, that was not the sections to the money laundering, but part 5, যে অংশটুকু এই আইনের 2002 সালের Proceeds of Crime Act যখন আসছিল, এই আইনের যে অংশটুকু বিশাল প্রচারণা হয়েছিল, বিশাল পাবলিসিটি পেয়েছিল, সেটা শুধু মানি লন্ডারিংটা না, সবচেয়ে বেশি হইল কি পার্ট 5। পার্ট 5টা হইল কি আপনার পয়সাটা অ্যাকাউন্টের থেকে তারা জব্দ করতে পারবে, তারা ফ্রোজেন করতে পারবে। এইটাই সবচেয়ে বেশি বহুল প্রচারিত হয়েছিল, বহুল পাবলিসিটি পেয়েছিল, বহুল আলোচিত হয়েছিল। কারণ মানুষ তখন ভয়ে ভয়ে দিন কাটাচ্ছিল, ও আমার তো এই পয়সাগুলো আছে ব্যাংকের মধ্যে, আমার তো 500,000, 10,000, 100,000 পাউন্ডের পয়সা ব্যাংকের মধ্যে পড়ে আছে, এখন কোন পুলিশ আমার এই পয়সাটাকে ফ্রিজিং করবে কিনা, জব্দ করবে কিনা, এই আতঙ্কের মধ্যে তারা ছিল। কারণ হইলো কি, এটা প্রমাণ করতে হবে আপনাকে যে এই পয়সার উৎস আপনার লেজিট, লিগাল, ইল্লিগাল পয়সা না। এবং সেটা প্রমাণ করতে গেলে সে অনেক কাজ করতে হবে, অনেক কাজের দরকার। কারণ হয়তো আপনি এই পয়সাটা সেভ করেছেন আজকের থেকে 2-4-5 বছর ধরে, এই দীর্ঘ সময়ে যে পয়সাগুলো কিভাবে আসছে, সোর্সটা কি, সব প্রমাণ করাটা একটা বড় অঙ্কের কাজ। এই জন্য আমি এই কেসগুলোকে বলি ড্রাকোনিয়ান, বড় কেস। এবং it was part 5 that covered the forfeiture of cash that is suspected to be the proceeds of unlawful act। ওই যে 2002 সালের যে Proceeds of Crime Act, ওখানে যে মানি লন্ডারিং এর আইন ছিল, ওর চাইতেও বেশি যেটা প্রচারিত হয়েছিল সেটা হলো পার্ট 5, যেটা কভার করেছিল যে আপনার পয়সা যেগুলো আছে, যেগুলো সন্দেহজনক পয়সা, সেগুলো আপনার তারা জব্দ করতে পারবে, ফরফিট করতে পারবে, লফুল কন্ডাক্ট, অবৈধ ইল্লিগাল কার্যকলাপ থেকে এই পয়সাটা আপনি উপার্জন করেছেন। And while part 5 has grown in importance since the act came into effect, the amendments introduced under the Criminal Finance Act arguably made it even more significant. ওর পরে যদিও মানি লন্ডারিং এর অ্যাক্ট আপনার আসছে 2002 সালে, এবং ওখানে আপনার পার্ট 5 যে আপনার পয়সা ক্যাশ গুলো তারা জব্দ করতে পারবে, কিন্তু সবচাইতে আরো বেশি এটাকে মানে মোর সিরিয়াস করছে যখন 2017 সালের আপনার ক্রিমিনাল ফাইন্যান্স অ্যাক্ট 2017 যখন আবার তারা ইন্ট্রোডিউস করছে। এতে আরো কেসটাকে মোর সিগনিফিকেন্ট, আরো উল্লেখযোগ্য করেছে, আরো বেশি আপনার সিরিয়াস করেছে। দর্শক, আমি শর্ট একটা ব্রেকে যাচ্ছি, ব্রেকের পরে আমি আবার ফিরে আসব এবং কন্টিনিউ করব যে আপনার অ্যাকাউন্টের পয়সা গুলো যদি সন্দেহ হয়, পুলিশ এখন এগুলোকে জব্দ করতে পারে, ফরফিট করতে পারে, আপনি পয়সাগুলো উঠাতে পারবেন না। আপনারা সবাই আমার সাথেই থাকুন, আমি ব্রেকের পরে এই টপিকটার উপরে কন্টিনিউ করব।